স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া ইসলাম, ভালো আছো তুমি? জি স্যার আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু আমার আর ছাত্রীরা কোথায়? তোমার বান্ধবীরা কোথায় বলো তো? কি জানি ওদের তো বললাম। ওরা কি জানে, পেয়েছে আমার তথ্য যে ক্লাস হবে? রুটিন কি পেয়েছে? বলে দিছি তো। হ্যাঁ, অলরেডি জান্নাতুল ফেরদৌসি করতেছে। ঠিক আছে, আমরা শুরু করি, যেরকমই আসছে তা নিয়েই করি নাকি? স্যার একটু ওয়েট করে আমি একটু দিতেছি ওদের বলতেছি। না, সমস্যা নাই, তুমি একটা মেসেজ দিতে পারো। জি স্যার মেসেজ দিয়ে নিন। রুবাইয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। সাদিয়া ইসলাম, আসো লাইনে? ওকে। রাইয়ান, মাইমুনা, ইয়েস স্যার। হ্যাঁ, ভালো আছো? আ- হ্যাঁ স্যার, আমরা তাহলে আলহামদুলিল্লাহ ক্লাস ভালো। শুরু করে দেই, যারা এর পরে আসুক। আমরা শুধু দুইজন পেয়েছি, কেমন? আরো দু একজন দেখলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, কেমন? আমরা গত ক্লাসে তোমরা ওকে ছিলে না, স্যার। এই জন্য তো তোমাদের একটু প্রবলেম হবে। হুম। ওকে ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। This class is presented by Anwar Hossain, lecturer English, Kanis Pratama Girls School, Manikganj. Dear student, what do you see in the picture? এইখানে আমরা দেখো কতগুলো ছবি দেখছি, গত ক্লাসেও আমরা এ দ্বারা শুরু করেছিলাম। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি রানা, সাকিব। একটা সেন্টেন্স লেখা উঠছে, তোমরা লক্ষ্য করো, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। জান্নাতুল ফেরদৌসি, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে স্পিক দ্য ট্রুথ অলওয়েজ একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, এবং সাকিবের কানে দেখো একটা ইয়ারফোন আছে, তাহলে আমরা বুঝতে পারি কথাটা কে বলছে? সাকিব বলছে, কেমন? এবার দেখো এই সেন্টেন্সটাকেই, যে কথাগুলো আমরা বলছি, সাকিব সেড টু রানা, কাকে বলছে? সাকিব রানাকে বলছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আবার দেখো এই যে সিরাজ, সিরাজ কিন্তু আবার আহ, সাকিব অ্যাডভাইস রানা টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এখানে সেন্টেন্সটা কে বলছে? সিরাজ আবার রানাকে বলছে যে যে সাকিব অ্যাডভাইস রানা, সাকিব রানাকে উপদেশ দিয়েছিল যে সে যেন সবসময় মিথ্যা কথা বলে। তাহলে আমরা এই যে সেন্টেন্স গুলো দেখলাম, এ থেকে আমরা কি অনুধাবন করতে পারি? সাকিব সেড টু রানা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো দুটো জিনিস আমরা পাচ্ছি, সাকিব অ্যাডভাইস রানা টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এই যে আমরা ডিসকাশন, আলোচনাটা করলাম, এ থেকে এতক্ষণ আমরা কি বুঝতে পারছি? অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন গত ক্লাসে বুঝতে পেরেছিলাম।
সেগুলো তো আমাদের আর বোঝানোর কোনো দরকার নাই, সেই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। যেমন এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ডিসকাশন, এই আলোচনা থেকে তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রথম শ্রেণীর সাফিক সেড টু রানা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন, এটা আমরা গত ক্লাসে বুঝতে পেরেছিলাম, তাই না? এবং এটা ইনডাইরেক্ট নারেশন, এটাও আমরা গত ক্লাসে বুঝতে পেরেছিলাম। যারা গত ক্লাসে আসো নাই তাদের এই জিনিসটা ধরতে একটু কষ্ট হয়। তবে আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের আগে আমি নারেশন শুরু করলাম, ক্লাস 7-এ তোমাদের টেন্স পড়ানো হয়েছিল। তোমরা টেন্স সম্বন্ধে ভালো ধারণা আছে তো তোমাদের সকলের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে আর সমস্যা হবে না। তাহলে আমরা এইখান থেকে দেখো, আমরা দেখতে পাইলাম কি, আমরা এখন কি তোমরা বলতে পারো আমি কি পড়াইতে যাচ্ছি আসলে? ন্যারেশন। ন্যারেশন। জি। কোন ধরনের ন্যারেশন পড়াতে যাচ্ছি বলো তো? যেমন গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়িয়েছিলাম, আজকে কি পড়াবো? আজকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়াবো তাহলে? তোমরা এই যে এতক্ষণ যে আমি আলোচনাগুলো করলাম, যে জিনিসগুলো আমি দেখালাম তোমাদের স্ক্রিনে, তা থেকে তোমরা কি বুঝতে পারলে আজকে আমরা কোন সেন্টেন্সের উপর আলোচনা করব? যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কোন সেন্টেন্স? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল। অ্যাসার্টিভ। নো নো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। অলওয়েজ তো এই যে স্পিক দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে যেমনি আমরা কি করেছিলাম, তাহলে দেখো তোমরা, আমাদের টুডেস টপিক ইজ হবে কি, ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টার। কেমন? তোমাদের 19 এর ইংরেজি সেকেন্ড পেপারে আজকে আমরা ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব। দেখো আজকে আমরা কি শিখব? গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম। বাই দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, আজকে এই পাঠ শেষে তোমরা ডিফাইন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারবে। এতক্ষণ কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো। যেমন আমি বলছি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই সেন্টেন্সটা তোমরা দেখছো, দেখি সদা সত্য কথা বলবে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা আমাদের এখানে চলে আসবে। লার্ন দ্য রুলস অফ চেঞ্জিং স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সকে যে ন্যারেশন পরিবর্তন করার যে সমস্ত নিয়ম আছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। আরো আমরা জানতে পারবো, যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের সংজ্ঞাও দিতে পারবো এখান থেকে, গত ক্লাসেও দিয়েছিলাম, আজকে থেকেও দিতে পারবো। আইডেন্টিফাই টাইপ অফ স্পিচ, এবং বিভিন্ন স্পিচকে শনাক্ত করতে পারবো যে কত ধরনের, ডাইরেক্ট ইনডাইরেক্ট কি থেকে, উদাহরণ থেকে পারবো। গত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে পড়েছিলাম, এবার আজকেও তাই পারবো। ট্রান্সফর্ম ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ আমরা বদলি করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে নিয়ে যেতে পারবো। আজকের এই আমাদের উদ্দেশ্য হচ্ছে এতটুকু। তাহলে আমরা দেখছি কতটুকু পারি। এবার ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস। তোমরা না বুঝলে আমাকে বলবা, যে সেন্টেন্সটা বোঝো নাই সেটাকে বলবা। আজকে দেখো এখানে আমি একটা সেন্টেন্স এখানে এডমিট অল হচ্ছে না কেন? হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো, মনি সেড টু মাহি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। মনি সেড টু মাহি, মনি মাহিকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গত ক্লাসে কিন্তু অন্যভাবে আমরা সেন্টেন্স দিয়েছিলাম এইরকমই, তাই না? এইখান থেকেই কিন্তু আমরা দেখো, এটা একটা ডাইরেক্ট নারেশন কিভাবে বুঝলাম, গত ক্লাস থেকে আমরা বুঝেছি। গত ক্লাসে যারা ছিল না তারা কিন্তু বুঝতে পারেনি, ঠিক আছে? তাহলে আমরা জি স্যার। মনি সেড টু মাহি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বাট গত ক্লাসে এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এবার কিন্তু প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে কি বোঝাচ্ছে? প্লিজ, অনুরোধ অনুরোধ বোঝাচ্ছে, বোঝাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে এই দেখো, এইবার আমরা পরবর্তী সেন্টেন্স চেঞ্জ করে দিলাম। মনি রিকোয়েস্টেড মাহি টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। মনি মাহিকে রিকোয়েস্ট করে, প্লিজ থাকলে রিকোয়েস্ট, গতবারের মতো গত ক্লাসের মতো কিন্তু চেঞ্জ হয় না, একটু ভিন্ন ভাবে হয়েছে। যেভাবেই হোক না কেন, আজকে দেখো এই দুইটা সেন্টেন্সই হচ্ছে কোনো বক্তার বক্তব্য, তাই না? তো গত ক্লাসে আমরা কিন্তু স্যার। পড়াইছিলাম কোন বক্তার বক্তব্যই হচ্ছে কি
কোন বক্তার বক্তব্যই হচ্ছে ন্যারেশন, তাই না? তাহলে আজকেও কিন্তু আমরা Narration. ন্যারেশনের সংজ্ঞা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, আর কি জানতে পারবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা জানতে পারবো। কথা ন্যারেশন, বেজে যাচ্ছে, হ্যাঁ, কথা বোঝা যায় না? হ্যালো, কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না। আচ্ছা আমরা দেখছি, এখন কি বোঝা যায়? এবার ঠিক, জি স্যার। ওটা মনে হয় নেটের একটু প্রবলেম আছে খুব সম্ভব। তোমরা আমাকে দিও, আওয়াজ দিও যে না বোঝা গেলে, কেমন? জি স্যার। তাহলে আমরা এই দুইটা জি সেন্টেন্স স্যার। থেকে কি কি ধরতে পারবো? দেখো, ন্যারেশন দুই প্রকার, গত ক্লাসেও বুঝতে পারছিলাম, আজকেও বুঝতে পারবো, সেটুকু আমরা দেখাই দেবো। এরপর দেখো এখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমরা বুঝতে পারবো, যে যদি অনুরোধ বোঝায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? সাথে আরো আছে, তাহলে আমরা অনুরোধ, দেখি আদেশ। ডেফিনেশন অফ ন্যারেশনটা আমরা একটু দেখবো, সেই গত ক্লাসেরটাই দেখাই দিচ্ছি। স্পিচ রেফার টু দ্য ওয়ার্ডস অফ স্পিকার, কোন বক্তার বোঝা বক্তব্যকে যায় না। ন্যারেশন বলে, তাই না? তাই গত ক্লাসের বক্তব্য ছিল এক ধরনের, আজকের এক ধরনের, তাই এটাকেও তো আমরা ন্যারেশন বলতে পারি, কি বলো সাদিয়া ইসলাম? তুমি তো গত ক্লাসে জি ছিলে। স্যার। তাহলে জি আমরা ন্যারেশনের সংজ্ঞাটাও আজকে দেখে নিলাম। এরপর দেখো আমরা এবার ন্যারেশনের প্রকার ভেতরে আমরা শনাক্ত করতে পারবো, যে সেই গত ক্লাসের আইটেমটাই আমি দেখাচ্ছি। ন্যারেশন হচ্ছে এখানে দুই প্রকার, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। এইবার আমরা একটু ভিন্ন ভাবে এখানে দেখছি, মনি সেড টু মাহি ডন্ট কোয়ারেল, মনি ফরবিড মাহি টু কোয়ারেল। এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে মনি হচ্ছে এই মেয়েটার নাম, আর এটা হচ্ছে কি মাহি, কেমন? এই দুইজনে কি করছে? ঝগড়া করছে, হ্যাঁ। আর এই মনি করছে কি, এই মাহিরে বলছে, এটা হচ্ছে মনি। মনি সেড টু মাহি ডন্ট কোয়ারাল, এই দুজনে ঝগড়া করছে, তাদেরকে বলছে যে তোমরা ঝগড়া করো না। মনি ফরবিড মাহি টু কোয়ারাল, তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা ভিন্ন আঙ্গিকে। গত ক্লাসে আমি এই ছবি দেখাচ্ছিলাম, আজকেও দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা একটু তফাৎ আছে। আজকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, গত ক্লাসে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? আমার assertive। এখানে নেটে মনে হয় একটু সমস্যা, হ্যাঁ, একটু না দেখাচ্ছে। স্যার। কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। আঞ্জুমান, আর আঞ্জুমান, তুমি শুনতে পাচ্ছো? জি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই যে দুটো সেন্টেন্স আমরা দেখবো, তো প্রথম সেন্টেন্সটা তাহলে কি? এটা এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, গত ক্লাসে আমরা বুঝতে পেরেছিলাম, তাই না? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইরেক্ট স্পিচ। পরেরটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল স্যার অফ, আরেকটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আর একটু ধীরে পড়বো। ওই ডিরেক্ট নারেশন, ইনডিরেক্ট, কালকের গুলো আরেকটু ঝালাই করেন। এখন কালকের গুলা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাস, এটা ধারা করলে তো নতুন ক্লাস লাগবে। আমরা একটু করেছি এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, যে অর্থাৎ এই যে দেখো মনি সেড টু মাহি ডন্ট কোয়ারেল, এটা হচ্ছে ডাইরেক্টলি মনি সেড টু মাহি ডন্ট কোয়ারেল, এটা সরাসরি কিন্তু সে কথাটা বলছে, এই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আবার মনি ফরবেট মাহি টু কোয়ারেল, এটা হচ্ছে কারো কথাটাকে, মনির কথাটাকে মনি ফরবেট মাহি টু কোয়ারাল, ঝগড়া করতে নিষেধ করছে, অন্যের ভাষায় প্রকাশ করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট। কালকের এতটুকু, ফরওয়ার্ড মানে কি? হ্যাঁ, ফরবেট ফরবিট মানে হচ্ছে নিষেধ নিষেধ করা। করা, ফরবেট মানে হচ্ছে নিষেধ করা। থ্যাংক ইউ। এরকম না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এবার দেখবো ডেফিনেশন অফ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। গত ক্লাসেও দেখেছিলাম ডাইরেক্ট স্পিচ, দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড অফ স্পিকার ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। দেখো ডাইরেক্ট ন্যারেশন কোনো বক্তার বক্তব্য যদি ঠিক তার নিজের ভাষায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ কোনো বক্তার বক্তব্য যদি অবিকল ঠিক তার ভাষায় প্রকাশ করা হয় সেটা ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কি? ইনডাইরেক্ট স্পিচ ইজ দ্যাট স্পিচ হোয়েন উই ডু নট পুট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড অফ দ্য স্পিকার, যখন কোনো বক্তার যে মূল বক্তব্যটাকে যদি আমরা কোট না করি, না ধরি, সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? এইটা কিন্তু গত ক্লাসের পড়া, তারপরও যেহেতু আজকের ক্লাসে চলে আসছে তাই আমি দেখিয়ে দিলাম। এইবার দেখো আমরা ডিফিনিশন ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা আমরা দেখব। ডিফিনিশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে, যে উদাহরণগুলো পেয়েছি আমরা পিছনে, ডন্ট কোয়ারাল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ, এই সমস্ত জিনিস থেকে আমরা সংজ্ঞায়িত, দ্য সেন্টেন্স হুইচ ইজ এক্সপ্রেস এ কমান্ড or a request or forbid or advice etc is called imperative sentence। ঠিক আছে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে।
যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ডু দা সাম, অঙ্কটি করো। এন্টার বাই দিস রুম। Do the work at home. হ্যাঁ, গুড। তারপর হচ্ছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। বাই মি এ শার্ট, আমার জন্য একটি জামা কিনে দাও, একটি শার্ট কিনে দাও। এগুলি সবই হচ্ছে প্রথমে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে হ্যাঁ অনুরোধ বুঝে। ডু দা সাম, অঙ্কটি করো, আদেশ বুঝাচ্ছে। এন্টার বাই দিস রুম, অনুরোধ বুঝাচ্ছে। বাই মি এ শার্ট, এটাও অনুরোধ বুঝাচ্ছে। কেমন? লেট দ্বারা বুঝাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অন্যভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা দিতে পারি। দেখো এবার আসছে বোধহয় শায়লা আসছে। দেখো, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে আমরা দিতে পারি যে এ সেন্টেন্স দ্যাট ইন্ডিকেট আ রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, ইনস্ট্রাকশন, কমান্ড অর অর্ডার ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো তোমরা এই সংখ্যাটা? একটা জি স্যার। সেন্টেন্স যেটা নির্দেশ করে রিকোয়েস্ট, উপদেশ, সাজেশন পরামর্শ, ইনস্ট্রাকশন নির্দেশনা, কমান্ড আদেশ অর অর্ডার ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় দেখো তো, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ডস উইথ এ ফুল স্টপ, এটার শেষে ফুল স্টপ বসে, যেমনি অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে? প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন চিহ্ন। the imperative sentence begins with a verb in the base form, অর্থাৎ মূল ভার্বের যে ফর্ম থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে জানলাম। এবার আরো কিছু উদাহরণ আমরা দেখব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এক্সাম্পল, প্লিজ কিপ সাইলেন্ট। এই দেখো, এই যে বড় মেয়েটা, একে বলছে প্লিজ কিপ সাইলেন্ট, তাই না? এটা হচ্ছে কি? অনুরোধ। জি স্যার। এবার দেখো স্ট্যান্ড আপ, রহিম। রহিম এবার আদেশ করছে স্ট্যান্ড আপ, মানে শিক্ষক হিসাবে এইরকম। হ্যাঁ, রহিমকে বলছে স্ট্যান্ড আপ। আর একটা দেখো, লেটস আস্ক দ্য টিচার টু হেল্প আস। লেটস আস্ক দ্য টিচার টু হেল্প আস। এগুলো হচ্ছে সবাই ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আজকে আমরা যা পড়াতে যাচ্ছি তার সম্বন্ধে আমি বিস্তারিত ধারণা দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ বুঝতে পারো না ইম্পারেটিভ সেন্টেন্স এমন কেউ আছো? আঞ্জুমারা বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। জান্নাতুল বুঝছি। ফেরদৌসি, সাদিয়া ইসলাম, বাকিদেরকে তো আমি জি দেখতে, স্যার, বুঝতে পেরেছি। অনেকেই তো জয়েন করছে কিন্তু অন্যদেরকে দেখতে পাচ্ছি না আমি। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে এখন চলে যাব। সেক্ষেত্রে দেখো, রুলস অফ চেঞ্জিং স্পিচ অন ইম্পারেটিভ সেন্টেন্সেস। লক্ষ্য করো, ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য যে সমস্ত নিয়ম আছে সেগুলো একটু আমরা দেখব, আমরা শিখে নিব। কেমন? যেমন প্রথমেই দেখো, একটু আলোচনা করে ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে একটু আলোচনা করব আমরা। সেটা হচ্ছে কি দেখো, when the verb in the ডাইরেক্ট স্পিচ ইজ ইন দ্য ইম্পারেটিভ মুড, ডাইরেক্ট স্পিচের ভার্বটা যখন ইম্পারেটিভ মুডে থাকে, ইম্পারেটিভ মুডে কাউকে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, এই ধরনের কোন মুডে থাকে, কেমন? তাহলে কি করতে হবে? ইনটু এটাকে তোমরা ইন দ্য চেঞ্জ ইনটু দ্য ইনফিনিটিভ মুড। ইনফিনিটিভ বোঝো তোমরা? ভার্বের পেছনে যদি টু থাকে, টু সহযোগে ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এভরিবডি ক্লিয়ার? কানিস স্যার ফাতেমা মিম, আরেকবার বলুন। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ এই যে স্ক্রিনে তো তোমরা দেখতে পাচ্ছ ইনফিনিটিভ। যেমন এখানে একটা কথা আছে যে when the verb in the direct speech is in the imperative mood, ইম্পারেটিভ মুড বলতে আমরা বুঝবো ডাইরেক্ট স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটা যদি অনুরোধ বুঝায়, আদেশ বুঝায়, অর্ডার বুঝায়, ইত্যাদি বুঝায়, এইরকম যদি থাকে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে আমরা এই এটাকে ইনফিনিটিভ মুডে পরিবর্তন, ইনফিনিটিভ মুড অর্থাৎ টু সহযোগে ভার্ব দ্বারা এটাকে পরিবর্তন করব। এবং সেই ক্ষেত্রে কিছু ভার্ব আছে দেখো, সেই ক্ষেত্রে দেখো, and the reporting speech is introduced by some such verb,
অ্যাজ টেল, রিকোয়েস্ট, কমান্ড, বেক, ইন্টারেট এটসেট্রা ইন দ্য সেন্স অফ স্পিচ মে রিকোয়ার। অর্থাৎ এই বাক্যগুলোর যদি যে সেন্স ধারণা করে, যেমন তোমরা কি এটার অর্থ বোঝো? এই টেলের শব্দের অর্থ জানো? টেল শব্দের অর্থ কি বলো তো? মানে বলা। বলা টেল মানে হচ্ছে বল বলা বলা। টেল মানে হচ্ছে বলা। আচ্ছা, রিকোয়েস্ট অর্থ কি? অনুরোধ। এরপর আছে কমান্ড মানে কি? কমান্ড শব্দের অর্থ কি? হ্যাঁ, আদেশ। করা বেগ মানে কি? আদেশ। বেগ, আদেশ বিজি বেগ, বেগ শব্দের অর্থ কি? বলো, বেগ অর্থ কি? স্যার কোনো কিছু চাওয়া। বেগ মানে কোনো কিছু চাওয়া, প্রার্থনা করা। আবার ভিক্ষাও আমরা বলি, ভিক্ষা করা মানে কি? ভিক্ষা চাওয়া মানে সেটাও তো এক ধরনের হয়, ওটা অন্য ক্ষেত্রে হয়, কিন্তু এই বেগ অর্থ প্রার্থনা করা বা চাওয়া। প্রে অর্থ প্রার্থনা, ইয়েস। পরে দেখো ইন ট্রিট, TREAT, ট্রিট মানে কি রে বাবা? ট্রিট মানে বিবেচনা, কেমন? ইন্টারেট মানে বিবেচনা করা। হ্যাঁ, এগুলো অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যেটা বোঝাবে। তাহলে আমরা দেখছি রিপোর্টেড স্পিচের ভার্বটি ইনফিনিটিভ মুড পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বটি অনুযায়ী, অর্থ অনুযায়ী টেল, রিকোয়েস্ট, কমান্ড, বেক, ইন্ট্রিট ইত্যাদিতে পরিণত হবে। এই জিনিসটুকু তোমরা বুঝছো? এটা আমরা সাধারণ আলোচনা, এইটাই আমি আবার ডিটেলস বুঝাবো পরবর্তী স্লাইডে। ঠিক আছে? তোমরা কি এটা মোটামুটি বুঝতেছো? আচ্ছা, তাই পরে জি, স্যার। দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা রুল নাম্বার, এটাই কিন্তু 1 নাম্বার রুল, পরে আমরা 1 নাম্বার রুল দিয়েছি। দেখো এইবার তোমরা ক্লিয়ার বুঝবে ইনশাআল্লাহ। রুলের দেখো এই যে স্ট্রাকচারটা আমরা এখানে দিয়েছি, যে এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি আমরা করতে চাই, তাই প্রথমেই আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসায় দেব। সাবজেক্টের পরে রিকোয়েস্ট অথবা অর্ডার অথবা অ্যাডভাইস অথবা টেল বসবে। তারপর আমরা কি অবজেক্ট বসাবো। দেখো অবজেক্টের পরে আমি একটা ব্র্যাকেট দিছি, এর কারণ কি বলতে পারো কেউ? রায়ান, মাইমুনা? থাকলে বসাতে হবে ভাই। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি অবজেক্ট থাকে তাহলে বসবে, আর না থাকলে বসবে না, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কেমন? এরপর দেখো একটা ভার্ব দিছি টু, টুর পর জি, ফর্ম স্যার। দা ভার্ব অফ দা রিপোর্টেড। এই যে টুর পরে কি করব আমরা? রিপোর্টেড স্পিচের মূল ভার্ব বসায় দিব, কেমন? এবং এরপর এক্সটেনশন, অর্থাৎ মূল ভার্বের থেকে জি, স্যার। বাকি সবকিছু বসে যাবে। তাহলে এই যে টু সহযোগে যে ভার্বটা, এটাকেই বলা হয় ইনফিনিটিভ মুড। এবার ক্লিয়ার তোমরা? আমি কিন্তু স্ট্রাকচারটা বাংলায় বুঝিয়ে দিচ্ছি জি, তোমাদেরকে, স্যার। তাই না? তাহলে কি হলো? প্রথমেই সাবজেক্ট বসবে। কোন সাবজেক্ট বসবে বলো তো? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসবে, কেমন? বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, যেটাই বলো, তবে রিপোর্টিং ভার্বটাই বেটার। তাহলে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে রিকোয়েস্ট বসবে অথবা অর্ডার বসবে অথবা অ্যাডভাইস বসবে। যদি এগুলোর কোনোটাই না হয় তাহলে টেল ভার্ব দিয়ে বসাই দেবে। তারপর হচ্ছে অবজেক্ট থাকলে বসবে, না থাকলে বসবে না। এরপর টু বসবে, তারপর রিপোর্টেড স্পিচের মূল ভার্বটা এখানে বসবে। এরপর মূল ভার্বের পর যা আছে সবকিছুই বসে যাবে। ক্লিয়ার? দেখো এক্ষেত্রে এ নাম্বার দেখা গেছে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার, কমান্ড এবং উপদেশ বুঝালে অ্যাডভাইস, অন্যথায় টেল ভার্ব দ্বারা পরিবর্তিত হবে। আর কি হবে দেখো, আমাদের এই যে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে টু বসবে। এরপর পরবর্তীতে কি? রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। এবার তোমরা ক্লিয়ার বুঝছো? উপরের স্ট্রাকচার আর নিচের গুলোকে বড় ব্যাখ্যা করে জি, দেওয়া স্যার। আছে। আর এই যে 1 নাম্বার রুলের কথাগুলোই কিন্তু আগে আমি লিখেছিলাম একটু জটিল করে, প্রথমের এটা ওটা ডিসকাশন করার জন্য। ঠিক আছে? তাহলে উপরে যা বুঝাইলাম এর আগে, সেটাও তো তোমরা বুঝতে পেরেছো নাকি? এবার দেখো পরবর্তীতে আমরা একটু যাব, দেখি আমাদের এরপর কি আছে চেঞ্জিং স্পিচ অফ ইম্পারেটিভ। দেখো আমরা এতক্ষণ যা বুঝাইলাম, এই উদাহরণগুলো আমরা একটু দেখবো। আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেইন দা প্যাসেজ। এইটা চেঞ্জ করতে কে পারবে? কেউ পারবে তোমরা? I said to him, please explain the. হ্যাঁ, I requested I requested him him to to explain the passage. Good. দেখি কি explain আসছে the আমাদের উত্তরে। passage. I requested, অথবা দেখো রিকোয়েস্টেড না দিয়ে আমরা যদি ইন্টিগ্রেটেড দেই তাহলে হয়ে যাবে, or ইন্টিগ্রেটেড একই কথা, কেমন? him to explain the passage. Passage. 2 নাম্বার দেখো,
আমি এতক্ষণ যে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা দিলাম সেই আঙ্গিকে আমি উদাহরণগুলো কিন্তু এখানে দেখাচ্ছি। দ্য টিচার সেড টু দ্য The স্টুডেন্ট teacher অলওয়েজ, ordered the student. হ্যাঁ অলওয়েজ The স্পিক The দ্য teacher ট্রুথ। teacher ordered হ্যাঁ the এখানে student অর্ডার always দিলেও হবে, অন্যভাবে দিলেও হবে। দেখো আমরা কি দিছি, advise টিচার অ্যাডভাইস, টিচার কি করছে, অ্যাডভাইস student করছে। to speak the truth. এটা কিন্তু অলওয়েজ student. স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু অ্যাডভাইস করা, কেমন? Ji sir. ঠিক আছে। দ্য টিচার সেড টু দ্য, টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ Speak অলওয়েজ। the truth. পরবর্তী সেন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাস। এইবার দেখো টিচার কি বললো, দ্য Ordered the টিচার অর্ডার, অর্ডার করা মানে কি, বের হয়ে যাওয়া। আর আগেরটা student কিন্তু to go. অ্যাডভাইস। তোমরা এটা বুঝে নিবে অ্যাডভাইস এবং অর্ডারের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। এরপর দেখো হি সেড টু করিম গো দেয়ার, সে করিমকে বললো যাও, সেখানে যাও। যার মানে এইবার কিন্তু কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, অর্ডার কোনোটাই হয় না। সুতরাং এটার ক্ষেত্রে আমরা সোজাসুজি টেল ভার্ব দিতে পারি। দেখো হি টোল্ড করিম টু গো দেয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 4টা সেন্টেন্সই তোমরা দেখতে পাচ্ছ, এইগুলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন করব। যারা এ পর্যন্ত বুঝেছো আশা করি পরবর্তীতে তাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি। দেখো 2 নাম্বার রুল, ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইজ নেগেটিভ, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের না বোধক হয়, কেমন, দেন নট ইজ ইউজড আফটার দ্য রিপোর্টিং ভার্ব, তখন রিপোর্টিং ভার্বের পরেই কি হবে, নট বসবে। এটা কোন ক্ষেত্রে, ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, ক্লিয়ার। আর এরপর কি বলবো, দেন টু ইজ ইউজ, তারপর টু বসবে। ইনডাইরেক্ট স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ ফর্মে থাকে, এই ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এরকম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট টেল এ লাই। দেখো লক্ষ্য করো, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু টেল এ লাই। অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, এই যে রিপোর্টিং ভার্বের পরে কিন্তু নট বসছে, কেমন, এটা তো আমাদের অবজেক্ট স্টুডেন্ট, ঠিক আছে। নট টু টেল এ লাই, তোমরা বুঝতে পারছো উপরের থেকে। ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইজ নেগেটিভ দেন নট ইজ ইউজড, তখনই কি হবে, নট ব্যবহার করে আফটার দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে, এন্ড দেন টু ইজ ইউজ, এবং তারপরে টু ব্যবহার করা হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা একটা নিয়ম। Ji sir. তোমরা কি বুঝতে পারো না মনে হচ্ছে? বুঝছি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। আর একটা দেখো, মাহাদি সেড টু মি ডোন্ট ডু দিস, মাহাদি আমাকে বললো যে এটা করো না। তো এবারও কি নট আছে, তাই না, তাই না? তাহলে এটা কি হবে, এটা বলো তো, একজনে কাকে ধরবো, সাদিয়া ইসলাম বলো তো, এটার উত্তরটা কি? Mahadi told me not to do this. ওকে, আঞ্জুমারা বলো, আঞ্জুমান। Mahadi advised me not do this. Not to do মাহাদি this. অ্যাডভাইসড মি। Mahadi advised me not to do this. গুড, তা দেখি আমাদের উত্তর কি আছে। মাহাদি টোল মি নট টু ডু দ্যাট, এখানে মাহাদি বলছে এটা করো না, তো এটা আমরা টোল দিয়েছি, অ্যাডভাইস দিলেও হবে, সমস্যা নাই, উপদেশ দিতে পারে, কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টোল ভার্বটা। কারণ এখানে কিন্তু মাহাদি ওইরকম অ্যাডভাইজের মতো তেমন কিছু বলে নাই, তাই না। যেমন শিক্ষক অ্যাডভাইস করতে পারে, কিন্তু মাহাদি তো একটা স্টুডেন্ট, তাই না, বা একটা বয়, সুতরাং তারটা অ্যাডভাইস না হয়ে আমরা টোল ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাডভাইস দিলেও ভুল না। তোমাদের দুজনেরটাই হয়েছে, আমি এখানে একভাবে করেছি এবং তোমরা যা বলেছো তাতেও কিন্তু হয়েছে। সাদিয়া ইসলাম যা বলছে তাও হয়েছে। আর পরবর্তীতে কে বললো, আঞ্জুমানা, Anjuman. আঞ্জুমান বললো, সেটাও হয়েছে। জি, sir. আর পরে দেখো আমি টোল ভার্ব দিয়ে করেছি। তাহলে এটা আমরা শিখলাম, পরবর্তীতে আমরা চলে যাই। এইবার দেখো 3 নাম্বার নিয়মটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে কি, স্ট্রাকচার অ্যাড্রেসিং দ্বারা। অ্যাড্রেসিং মানে কাউকে সম্বোধন করা, কাউকে সম্বোধন করে যদি আমি কোনো কিছু বলি অ্যাড্রেসিং, তখন এই শুরুতেই অ্যাড্রেসিং দিতে হবে। আচ্ছা, আমাদের সময় মনে হয় 10 মিনিট আছে, যদি সব শেষ না করতে পারি তোমরা আবার জয়েন করবা, কেমন। Ji sir. আজকের ক্লাসটাও মোটামুটি একটু অ্যাড্রেসিং, তারপর কি আছে, অ্যাড্রেসিং ব্যবহার করব যদি কাউকে সম্বোধন করে কোনো সেন্টেন্স শুরু হয়। অবজেক্ট অফ দা রিপোর্টিং স্পিচ, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যে অবজেক্টটা, দেখো হি সেড টু দেম, এই দেম হচ্ছে অবজেক্ট, তাই না, এইটা বসাবো। তারপর কি হচ্ছে, অ্যাজ বসাবো।
এরপর ওয়ার্ডস অফ অ্যাড্রেস, যে ওয়ার্ডটাকে অ্যাড্রেস, দেখো ফ্রেন্ডস, যেমন হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, এখানে ফ্রেন্ডস হচ্ছে কি কাউকে, সে আমার বন্ধু না কিন্তু বন্ধু নামে সম্বোধন আমরা করতে পারি। তোমরা যদি মানিকগঞ্জ শহরে যাও বা ঢাকা শহর যাও, কোনো অনুষ্ঠানে যাও, তোমাদের ক্লাসের মতো অন্য স্কুলের কোনো মেয়েদের পাও, তাহলে তোমরা তাকে ফ্রেন্ডস হিসেবে সম্বোধন করতে পারো। আসলে তারা তো তোমার বন্ধু না, তোমার বন্ধু শুধু তোমার স্কুলের বা তোমার সহপাঠী যারা আছে তারাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাকে সম্বোধন করা হয়। এই রকম ক্ষেত্র হলে কি আমরা এইভাবে চেঞ্জ করব, কিভাবে করে, রিপোর্টিং ভার্ব বসবে, অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ, টু বসবে, ভার্ব অফ দা রিপোর্টেড স্পিচ প্লাস এক্সটেনশন, এবং বাকিগুলো বসবে। তাহলে আমরা এই নিয়মে বসায় যাই, হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। তো অ্যাড্রেসিং বসালাম আমরা, কেমন? তারপর হচ্ছে অবজেক্ট বসালাম, দেম অ্যাজ বসাইলাম, যাকে অ্যাড্রেস করা যায় ফ্রেন্ডস বসালাম, একটা কমা দিলাম। হি কোথায়? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে হি, দেখো হি। স্যার অ্যাড্রেসিং বসলো কেন? বলো কোনটা কোনটা? অ্যাড্রেসিং বসলো কেন? অ্যাড্রেসিং তো এটা তো বললাম, ফ্রেন্ড না, আসলে তো ফ্রেন্ড না। না না, কাউকে সম্বোধন করে যদি বোঝানো হয়, তাহলে এই যে ফ্রেন্ড সম্বোধন করছো না, এই জন্য অ্যাড্রেসিং বুঝছে বোঝা বসেছে। তুমি তো ও এই যে আচ্ছা। হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, সে তাদেরকে বললো বন্ধু তোমরা আমাকে সাহায্য করো, আসলে তো তারা তোমার বন্ধু না, এখন সাহায্য প্রার্থনার জন্য তাকে সম্বোধন করলা বন্ধু, কেমন? ক্লিয়ার? জি এই জন্য জি অ্যাড্রেসিং স্যার। বসানো হয়েছে। তারপর রিপোর্টিং স্পিচের এই অবজেক্টটা বসানো হয়েছে, তারপর অ্যাজ বসানো হয়েছে, এরপর যাকে অ্যাড্রেস করা হয়েছে অর্থাৎ ফ্রেন্ড বসানো হয়েছে, এরপর রিপোর্টিং স্পিচের দেখো সাবজেক্ট হি বসানো হয়েছে, তারপর রিপোর্টিং স্পিচের সেড ভার্ব পরিবর্তে রিকোয়েস্টেড বসানো হয়েছে, তারপর আবার দেখো এই অবজেক্টটাকে বসানো হয়েছে দেম, তারপর মূল ভার্বের আগে টু বসিয়ে বাকি অংশ সব বসানো হয়েছে, আর মি পরিবর্তিত হয়ে হিম হয়েছে। গত ক্লাস থাকলে এটা আরো বুঝতে পারতাম। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো 4 নাম্বার, ইন দ্য ডাইরেক্ট স্পিচেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ সার। ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট যদি সার থাকে, কেমন? দেন রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ইজ ইউজড ইন স্টেট অফ সার। সারের পরিবর্তে কি ব্যবহার করব আমরা? রেসপেক্টফুলি অথবা রেসপেক্টফুলি উইথ। যদি উইথ ডাইরেক্ট স্পিচে কি থাকে? সার থাকে, তাহলে স্যার আমরা থাকে। ইনডাইরেক্ট করার সময় সারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করব রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার উইথ করব। রেসপেক্ট ব্যবহার করব। হ্যাঁ, তাহলে দেখো যেমন দা বয় সেড টু দা টিচার, স্যার লেন্ড মি ইউর বুক প্লিজ, বললো দা যে বয় স্যার আপনার বই, বালকটি শিক্ষককে বললো স্যার আপনার বইটি আমাকে ধার দেন। তাহলে এবার ঠিক ওই নিয়মে চলে যাব, যেমন The দা boy বয় to রিকোয়েস্টেড দা দা টিচার, বয় রিকোয়েস্টেড দ্য টিচার টিচার রেসপেক্টফুলি, এইটা যদি আমরা না দিই আমরা দেব উইথ রেসপেক্ট, তাই না? টু টু লেন্ড লেন্ড হিম, হিম কে বলো তো? এই যে টিচার অবজেক্ট, কেমন? হিজ, হ্যাঁ এটা হচ্ছে টিচার, বুক। ক্লিয়ার? এটা অবজেক্ট অর্থে আর এটা হচ্ছে, এর দুইটাই অবজেক্ট। যাই হোক, এই হচ্ছে আমাদের এই 4 নাম্বার রুলের উদাহরণ হিসেবে বসলো। এইবার দেখো পরবর্তীতে 5 নাম্বার, ইফ আস আফটার লেট, লেটের পরে যদি আফটার থাকে, দেখো ইফ আস আফটার লেট, ইউএস আস আফটার লেট, লেটের পরে যদি আফটার থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব তার নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, কেমন? তারপর প্রপোজ বা প্রপোজ বসবো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রপোজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে প্রপোজ, পাস্ট টেন্স থাকলে প্রপোজ, আর proposed. অবজেক্ট থাকলে বসাবো, না থাকলে বসাবো না। তারপর দে অথবা উই বসাবো, কিন্তু জানতে হবে দে কখন উই কখন, ঠিক আছে? এরপর শুড বসাবো, ভার্ব অফ দা রিপোর্টেড স্পিচ বসাবো, রিপোর্টেড স্পিচে ভার্বটা সেটা বসাবো, এক্সটেনশন বাকি অংশ বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা হি সেড টু মি লেট আস গো আউট অফ দা ওয়াক, ঠিক আছে? আউট আউট ফর এ ওয়াক, অর্থাৎ হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, তাই লেটের পরে আস আছে, তাই না? হি প্রপোজড মি হি প্রপোজড দ্যাট মি, এখন হি me থাকলে that প্রপোজ মি দিয়ে আমরা করতে পারবো, বা প্রপোজ ফর টু ও দিতে পারি, সেটা আমি লিখি নাই। হি প্রপোজড মি, তারপর দ্যাট মি দ্যাট উই উই শুড শুড গো আউট ফর go এ ওয়াক। শুড এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে এই যে উই বসছে কিন্তু দে বসে নাই, ঠিক আছে? আস আছে তো স্যার, আস আছে। আছে এখানে। হ্যাঁ, আজ তো সব জায়গায় থাকবে, উই অথবা দে বসবে কখন? যদি দেখো এই যে রিপোর্টিং স্পিচ, এটা যে থার্ড পারসন, এই জন্য এখানে উই বসছে, আর ফার্স্ট পারসন থাকলে দে বসবে। ক্লিয়ার? দেব। মনে জি থাকবে? তাহলে এইবার জি দেখো, স্যার। এই যে নোট দিয়ে দিছি আমি, ইফ দা
subject of the repeating verb is third person, then we is used. যখন যদি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি হয়, থার্ড পারসন হয়, তখন উই বসে আফটার দ্যাট, ঠিক আছে। এন্ড ইফ দ্য সাবজেক্ট অফ রিপিটিং ভার্ব ইজ ফার্স্ট পারসন, দেন দে ইজ ইউজড আফটার দ্যাট, আফটারের পরে দে বসে। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি, তাহলে স্যার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এবার আমরা কিছু প্র্যাকটিস করব, আমরা যা শিখলাম তা প্র্যাকটিস করব। তোমরা উত্তর বলবো। রাবেয়া সেড টু মি রিড দিস বুক। বলো। রাবেয়া হ্যাঁ, সাদিয়া ইসলাম গত ক্লাসে উপস্থিত ছিল, সুতরাং তুমি এটা বলবা। যারা উপস্থিত ছিল না তারা হয়তো বা সবটুকু নাও পারতে পারে। Rabia told me to read this book. রাবেয়া সেড টু মি রিড দিস বুক। আমরা টোল্ড মি দিতে পারি, কিন্তু টোল্ড মি ছাড়া এখানে তো রিড দিস বুক, বইটি পড়ো, এটা তো একটা Advice. অ্যাডভাইস হতে পারে, তাই না? বা টোল্ডও দেওয়া জি, যায়। স্যার। যাই হোক, রাবেয়া অ্যাডভাইস মি টু রিড। তুমি দিস বলছো নাকি? দ্যাট হবে। দ্যাট কেন Read হবে? that হবে that. This দিস থাকলে that. পরিবর্তিত হয় দ্যাট হয়। গত ক্লাসে শিখেছিলাম, তাই না? যারা গত জি, ক্লাসে স্যার। ছিল না তারা একটু পিছনে পড়ে গেল। আমি আবার ধালাই করব, রিভাইজ করব। আমরা ক্লাস রেগুলারই চলতে থাকবে, ঠিক আছে? ওই ক্লাসগুলো আবার আমরা নিব, তোমাদের টেনশন নাই। আপাতত আমি চালাচ্ছি। এরপর 2 নাম্বার দেখো, এইটা বলবে আজকে যারা নতুন আসছো। দা অফিসার সেড টু দা ওয়ার্কার লিভ দা রুম এট ওয়ান্স। অফিসার কর্মকর্তা, ওয়ার্কার যারা কর্মী তাদেরকে বললো লিভ দা রুম এট ওয়ান্স, অর্থাৎ তৎক্ষণাৎ কক্ষ ত্যাগ করো। বড় অফিসার বললো। এবার কি হবে বলো তো? The রায়ান মাইমুন। officer আচ্ছা রায়ান, হ্যাঁ, ordered to কে বলতেছে কে? the worker. Sir, বলতেছে Rehina Islam Rajni. ওকে, রজনী। আচ্ছা, হ্যাঁ, Officer ordered the worker. The officer ordered to the worker. গুড। হ্যাঁ, Leave অফিসার অর্ডার দ্য ওয়ার্ক টু the লিভ room দা at once. রুম এট ওয়ান্স। থ্যাংক Leave ইউ। the room at once. শায়লা বারবার কেটে যায় কেন? যাই হোক, থ্যাংক ইউ রজনী, খুব সুন্দর হয়েছে। তুমি তো গত ক্লাসে ছিলে না। না স্যার, ছিলাম না। ওকে, এখন থেকে সব ক্লাসেই করবা। আর রুটিন নিয়ে, যেমন আমাদের ওই বাংলা স্যার আর জয় স্যারের একটা রুটিন দিচ্ছে, ওটা আমাদের পার্সোনাল। কেমন? আমি যে রুটিন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল রুটিন, আমাদের অফিসিয়াল রুটিন, ঠিক আছে? এখানে যদি চেঞ্জ করতে হয় আমরা বলে দেবো, এটাই আসল রুটিন, ঠিক আছে? অর্থাৎ বোঝা এই যায় না কথা। অর্থাৎ আমি যে গ্রুপের, এখন বুঝতে পারছো? এখন বোঝা জি, জি যায়? স্যার। আমি গ্রুপে যে রুটিন দিয়ে দিছি সেটা হচ্ছে জি, জেনুইন স্যার। রুটিন, এটাকে তোমরা ফলো করবা আগে। তারপর হচ্ছে পার্সোনাল অন্যান্য রুটিন। এটা হচ্ছে অফিসিয়াল রুটিন, প্রিন্সিপাল স্যারের মাধ্যমে দেওয়া রুটিন, এটাকে আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যাই হোক, তাহলে সাথে অফিসার সেড টু দ্য ওয়ার্কার লিভ দ্য রুম এট class. ওয়ান্স। দ্য অফিসার অর্ডার দ্য ওয়ার্কার টু লিভ দ্য রুম। দেখি আর কি আসছে আমাদের। ফাদার সেড টু হিজ সন ডু নট ওয়েস্ট ইউর টাইম। বাবা বললো তোমার সময় অপচয় করো না। এটা কি হবে তাহলে? এটা রায়ান মাইমুনা বলো তো দেখি একটু। Advice. মাইমুনা আছে? Father advised হ্যাঁ, আচ্ছা, ঠিক Father আছে। not ফাদার অ্যাডভাইস হিজ সন নট টু advised ওয়েস্ট his হিজ son. টাইম। এই দেখো, নট বসে গেছে কিসের পূর্বে? টু এর আগে, কেমন? আর অ্যাডভাইসের পরে। এইবার দেখো পরবর্তী উদাহরণ, মাহাদি সেড টু মানাব। মাহাদি মানাবকে বলছে ফলো মি, আমাকে অনুসরণ করো। তাহলে এইটা কি হবে একজনে বলো তো উত্তর? Mahadi told to Manaf that follow him. গুড। মাহাদি টোল্ড মানাব টু ফলো হিম। অথবা advice. হ্যাঁ, অ্যাডভাইস দেওয়া যায়, কিন্তু এখানে টোলটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে হয়তোবা মাহাদি মানাব দুই ভাই অথবা একই ক্লাসে পড়ে, তখন বলছে আমাকে অনুসরণ করো। তোমরা এখন যারা আছো বোঝা এখানে, যায় না। বুঝতে পারছো? কথা বোঝা যায় না? জি স্যার। ওকে, তো এইভাবে আশা করছি তোমরা প্র্যাকটিস চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। আর একটা, দা ম্যান সেড টু দেম ফ্রেন্ডস প্লিজ হেল্প মি। ওই রকম ফ্রেন্ড নামে সম্বোধন করা কি হবে এটা? তাহলে কাকে জিজ্ঞেস করবো? Addressing them as friends. Addressing The man requested them to help him.